চৈতির মুখে ঝামা ঘষে সবাইকে নিজের হাতে খেতে দিল ঝিল। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাক্ষ্য সবাইকে বলে, আচ্ছা ঝিল খেতে দিলে তোমাদের সমস্যাটা কি হচ্ছে? আমি তো এটাই বুঝতে পারছি না। আমি সবাইকে নিয়ে একসাথে খেতে চেয়েছিলাম, একই সংসারে থাকতে চেয়েছিলাম। সেটাই যদি আমার জীবনের সবথেকে ভুল সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে এবারে আমাকে সিদ্ধান্ত বদলাতে হবে। না, আর তো কিছু করার নেই, কারণ যেভাবে সব কিছু শুরু হয়েছে তাতে আমি যা দেখতে পাচ্ছি, আমি যদি এখনই ঝিলকে নিয়ে আলাদা না হয়ে যাই, তাহলে তোমরা তোমাদের কথার জালে ঝিলকে একেবারে শেষ করে ফেলবে। কেন এরকমটা করছো বলো তো? ঝিল কি অন্যায় করেছে? তখনই ঝিল বলে, দেখো আমি কিন্তু প্রথমে এই বিয়েটাকে মেনে নেইনি, আর সেই জন্য আমি এই বাড়ি থেকে চলে গিয়েছিলাম। কিন্তু যখন দেখলাম একজন মানুষ আমাকে এতটা ভালোবাসে, তখন তার ভালোবাসাটা রাখা উচিত, মানটা। সেই জন্য আমি এই বাড়িতে ফিরে এসেছি, আর নতুন করে আমাদের সব কিছু শুরু হয়েছে। কিন্তু তারপরেও যদি একই জিনিস বারবার চলতে থাকে, তাহলে আমি এই বাড়িতে থাকবো না। এখান থেকে আমি চলে যাব, আর আমি এখান থেকে চলে গেলে যদি তোমাদের বাড়ির সম্মান রক্ষা পায়, তাহলে সেটাই না হয় হোক। এরপরেই চৈতি বলে, কি করছো তুমি ঝিল? তুমি সবার মুখে মুখে এইভাবে কথা বলতে পারো না। তখনই ঝিল বলে, প্লিজ চৈতি ম্যাডাম, দয়া করে আপনি একটু চুপ করুন। সব ব্যাপারে আপনি নিজেকে জড়াবেন না, সেটা আপনার জন্যও ভালো আর আমাদের জন্যও ভালো। আশা করছি আপনি বুঝতে পেরেছেন আমি ঠিক কী বলতে চাইছি। তখনই সুদর্শনা বলে, বর্দি আর মেজদি, তোমরা যেটা করছো ঝিলের সাথে অন্যায় করছো। বারবার একটা মেয়েকে এইভাবে অপমান করে কী যে লাভ পাচ্ছ বুঝতে পারছি না। একটা কথা কি জানো, ও তো এই বাড়িতে সংসার করতে এসেছে, নতুন করে সব কিছু শুরু করতে চাইছে। কোথায় তোমরা ওকে সাহায্য করবে, ওকে মানিয়ে গুছিয়ে নিতে শিখিয়ে দেবে, তা না করে বরাবর ওকে অপমান করে চলেছ। ও তো একটা মানুষ, কতবার সহ্য করবে একই জিনিসগুলো? এরপরেই চৈতিকে তখন বলে ঝিল, চৈতি ম্যাডাম, আজকে আপনি যেভাবে আমাদের সাথে অন্যায় করেছেন, আমাকে ভুল বুঝিয়েছিলেন, সেই ভুলটা কিন্তু কেউ দেখছে না। সবাই একেবারে আমার ভুল দেখার জন্যই দাঁড়িয়ে রয়েছে। আর ছোটো কাকিমা, আমি তোমাকে একটা কথা বলি, আমার জন্য তুমি অনেক লড়াই করেছো, অনেকের কাছে অনেক খারাপ কথাও শুনছো, কিন্তু আমি চাই না তুমি আমার জন্য আর এখানে কথা শোনো। আমার খুব খারাপ লাগছে এটা ভেবে। তাই আমি তোমাকে একটা কথা বলি, এবার আমার লড়াইটা আমাকেই লড়তে দাও। তখনই ঝিল বলে, আমি এখান থেকে 1 থেকে 3 গুনবো। যদি তোমরা খেতে বসো তো ভালো, আর না হলে আমি এখান থেকে চলে যাব। আমি আর এখানে থাকতে চাই না, অনেক হয়েছে, বারবার একই জিনিস কতবার আর শুনবো। ঠিক তখনই দেখা যায় ঝিল 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করতে থাকে। আর তখনই দাদুভাই বলে মেচকাকে, কি করবো বলো তো? বসবো নাকি দাঁড়িয়েই থাকবো? মেয়েটা কি সত্যি সত্যি চলে যাবে নাকি? মেচকা তখন বলে, সেটাই তো ভাবছি বাবা, এই মেয়েকে তো বিশ্বাস নেই, এ তো সব কিছুই করতে পারে। চলো তার থেকে বরং বসেই পড়ি। এরপর বসে পড়েছে। আর ঝিলকে দেখে তখন সুদর্শনা বলে, ওয়েল ডান, তুমি এইভাবেই বাড়ির সবাইকে জব্দ করে দিতে পারবে। তখন ঠাম্মি বলে, বাপরে বাপ, এই মেয়েটা তো একেবারে ডেঞ্জারাস, যা ইচ্ছে তাই করছে, একেবারে সহ্য হচ্ছে না। দাদুভাইকে ভাত দেয় অনেকটাই, আর যেটুকু দাদুভাই খায়। তখনই দাদুভাই বলে, কতটা ভাত দিলে তুমি আমাকে? ঝিল বলে, চুপ, আপনি যতটা খেয়ে খান ততটাই দেওয়া হয়েছে। এরপর ঠাম্মি আরোই রেগে যায় আর বলে, ওনার সাথে কখনো কেউ এইভাবে কথা বলে না, আর তুমি এইভাবে কথা বলছো? ঝিল তখন বলে, কি করব বলো, আমি তো বস্তির মেয়ে, তাই আমি এভাবেই কথা বলি। এরপর আর কেউ কোনো টু শব্দটাও করতে পারে না। আর চৈতি তখন বলে, ঝিল, তুমি যদি ভেবে থাকো এইভাবে তুমি সব কাজগুলো খুব আরামসে করে নেবে, সেটা হবে না। চৈতি থাকতে সেটা হতে দেবে না। অন্যদিকে দেখা যায় ঝিলের বাড়ির লোক সবাই মিলে তত্ত্ব রেডি করে ফেলেছে, কারণ তত্ত্ব নিয়ে আসবে ঝিলের বাড়িতে। ঝিল আর সাকর ফুলসজ্জার জন্য যে সমস্ত ফুলসজ্জার তত্ত্ব দেওয়ার কথা সেগুলো দেবে। এরপরেই তখন বলতে বলতে দেখা যায় তারাও চলে এসেছে। এর মধ্যেই সাক্ষ্য বলে, খুব ভালো করেছো তোমরা এসেছো। সাক্ষ্যর মা বলে, এইসব কি? হ্যাঁ। এরপর মিনতি তো আসেনি। মিলি তখন বলে, মা ফুলসজ্জার তত্ত্ব পাঠিয়ে দিয়েছে। তখনই শতরূপা বলে, তোর মা আসেনি মিলি? মিনু কোথায়? এরপর এই বড় মামুও সেই একই প্রশ্নই করে। মিলি তখন বলে, আসলে মাকে তো নেমন্তন্ন করা হয়নি, মা আর কি করেই বা আসবে বলো? আর আমরা এই জিনিসগুলো শুধু দিতে এসেছি, এগুলো দিয়েই আমরা চলে যাব, আমাদেরকে তো নেমন্তন্ন করা হয়নি। আর তাছাড়া আমরা খাওয়ার জন্যও এখানে আসিনি, শুধু বোনের যে নিয়মকানুনগুলো করা হবে সেটার জন্য এসেছি। দেখো, তোমরা আমাদেরকে ছোট লোক বলতেই পারো, আমরা বস্তিতে থাকি, এটা তো ঠিকই, এটা তো বলার কিছু নেই, কিন্তু আমার বোনের ভালোর জন্য যেগুলো করা দরকার আমাদের তো সেগুলো করতে হবে, সেই নিয়মগুলো পালন করতে হবে, তাই না? এর মধ্যেই তখনই বড় মামু বলে, সত্যি কথা, তোদের মধ্যেও সেই গুণটা আছে
যে তোরা মানুষকে সম্মান করিস, আর বড় লোকরা শিক্ষিত হয়েও কি করে যে এই কাজগুলো করে, লোককে অসম্মান করে, লোককে কথা শোনায়, বুঝি না। তাদের শিক্ষার মনে হয় কোথাও একটা অভাব রয়েছে। আর এটা শোনার পরে সাক্ষ্যর মা বলে, তুমি সবসময় এভাবে কথা বলো কেন? সাক্ষ্যর বাবা বলে, কেন, ভুল কি কিছু বলেছি? আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি ভুল কিছু বলেছি। যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। অনেক তো হলো, এবার অন্তত ওদেরকে আর অপমান করো না। ওরা যেটা করেছে ভালো করেছে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে মিলি বলে, আমার বোনের জন্য আমরা এই বাড়িতে এসেছি, ওকে একবার দেখে আমরা চলে যাব। আমাদেরকে কে কী দিল না দিল, কে কী বললো, তাতে কিচ্ছু যায় আসে না। আমার বোন এই বাড়িতে বিয়ের পরে এসেছে, কতটা ভালো আছে সেটাই দেখব। আসলে আমরা তো বস্তির মানুষ, আমরা মানুষকে অপমান করার শিক্ষা পাইনি। আমরা জেনেছি মানুষ হয়ে মানুষকে সাহায্য করা দরকার, যতটুকু যে পারবে। কিন্তু আপনারা প্রচুর মানুষকে ছোট করেন, যেটা একদমই ঠিক নয়। এরপরেই তিতির বলে, একবার দেখি কি তত্ত্ব এনেছো, দেখে তো মনে হচ্ছে এই তত্ত্বগুলো আমাদের বাড়ির কাজের লোকও পড়ে না। তখনই ভ্রমর বলে, কি বলছিস কি তিতির এসব? ওনারা যা পেরেছেন, যেটুকু সাধ্যমতো সেটুকু নিয়ে এসেছে। কে কি পরলো, তুই কি পারিস সেটা তো জানার দরকার নেই। আর এই পোশাকগুলো তার আমরা পরবো না, পরবে দাদাভাই আর ঝিল। তো তারা যদি মেনে নিতে পারে, তোর এত অসুবিধা হচ্ছে কেন? এরপরেই তখনই ভ্রমরের কথা শুনে তিতির মেনে নিতে পারে না। এরপর সাক্ষ্যর বাবা বলে, তোরা যা ঝিলের সাথে দেখা করে আয়, আর তোরা কিন্তু এই বাড়ি থেকে খেয়ে যাস। কিন্তু মিলি বলেন, না বড় মামু, সেটা সম্ভব নয়, আমাদেরকে তো নেমন্তন্ন করেনি, আর আমরা খাওয়ার জন্যও আসিনি। এসেছিলাম তত্ত্বগুলো দিতে, আমি তত্ত্বগুলো দিয়ে এখান থেকে চলে যাব, আমি এখানে থাকবো না। এরপরেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে ঝিল, আমাকে প্রতিটা স্টেপেই এইভাবে লড়াই করেই এগোতে হবে, না হলে এই বাড়ির লোক আমাকে আর সাক্ষ্যকে একসাথে সংসার করতে দেবে না।